বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 চ্যানেল থেকে আমি কর্নেল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। আজকের অনুষ্ঠানে আমরা বিষয় রেখেছি আসন্ন নির্বাচন, আগামী দিনের রাজনীতি। এ বিষয়ের উপরে আমাদের দুজন এক্সপার্টকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন অধ্যাপক ডক্টর শাহজাহান খান, উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক বাংলাদেশের, তিনি রাজনৈতিক বিশ্লেষক বটে। স্বাগতম আজকের অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আমরা প্রথমেই ইমেরিটাস অধ্যাপক ডক্টর শাহজাহান খান, যিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডে ছিলেন দীর্ঘদিন, সেখানে গবেষক এবং অধ্যাপক হিসাবে চাকরি করেছেন। আপনার ক্যানাডা বিষয়ে আপনার বিশেষ জ্ঞান আছে, ক্যানাডার রাজনীতির উপরে, মালয়েশিয়ান রাজনীতির উপরে। সেই দেশগুলোতে আপনি অনেক রিসার্চ করেছেন, কাজ করেছেন। একই সাথে আপনি আপনার মাতৃভূমি বাংলাদেশের সম্পর্কিত আপনি একজন বিশেষজ্ঞ। আপনি আগামী নির্বাচনকে কিভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে প্রশ্ন করেছেন, এবং যে কটা দেশের নাম উল্লেখ করেছেন সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য অনেক সময় লাগবে। তবে সংক্ষেপে এটা বলা যায় যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট নির্বাচনী ব্যবস্থায় আসতে পারে নাই, এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে আমাদের কমতি রয়েছে বিভিন্ন সময়। এটা দুঃখজনক। গত 24শে জুলাই আগস্টের আন্দোলনের পরে এটা এখন আমরা কোন দিকে যাব, কোন নির্বাচন ব্যবস্থা আমরা যাব, সেটা আমরা ঠিক করতে পারতেছি না। এটা নিয়েও রাজনীতিবিদদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে বিতর্ক রয়েছে, দ্বিমত রয়েছে। তবে আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশের মতোই নির্বাচন ব্যবস্থা হওয়া দরকার। কোনো দেশের অন্ধভাবে অনুকরণ করা কোনো দেশের জন্যই মঙ্গলজনক না। তবে শেখার অনেক কিছু আছে, আমরা বিভিন্ন দেশে শিখবো, কিন্তু আমাদের মতো করে আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা করা দরকার। এখানে আমাদের মতো নির্বাচনী ব্যবস্থা, এটা বলতে কি বুঝাচ্ছেন? আমি বলতেছি যে এখানে জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণ যেরকম আস্থা রাখে সেরকম ব্যবস্থা। যেমন ধরেন প্রেসিডেন্সিয়াল ফর্ম আছে এখানে, বা ওয়েস্টমিনিস্টার ফর্ম আছে, বা অস্ট্রেলিয়া আছে গভর্নর জেনারেল নির্বাচন করে কুইন, রানী, ইংল্যান্ডের রানী। তারপরে আবার ওয়েস্টমিনিস্টার সিস্টেম তার আন্ডারে হাজার বছরে, শত বছরে তারা সেটা সিস্টেমটা চালু করেছে। আপনি বলেন আমাদের দেশের স্বাধীনতার পরেই তো বিসমিল্লাহই গলত, শেখ মুজিবুর রহমান সাহেব প্রেসিডেন্ট হবেন না প্রধানমন্ত্রী হবেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই 3.5 বছর পার করে দিলেন। তো সিস্টেমটা চালু করবে কে? না, এটা আমাদের এখানে হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যেভাবে জনপ্রিয় ছিলেন, উনি ইচ্ছা করলে একটা, বা উনি যদি সেইভাবে সুযোগ থাকতো উনি করতে পারতেন, কিন্তু আমার একটা হাত ছাড়া হয়েছে, আমাদের বড় একটা সুযোগ। তার পরবর্তী সময় আমাদের হাত ছাড়া হয়েছে। জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছিলেন, উনি অনেকটা অবসর হয়েছিলেন, কিন্তু আমরা সেখানে আগাই, ওনার শাহাদাতের পরে এটা আগায় নাই। এর পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় ক্ষমতা টিকে থাকার জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করা, যেগুলো আমাদের জাতির জন্য আসলে ক্ষতিকর হয়েছে শেষ পর্যন্ত, এবং এই কারণে আমরা পিছিয়ে আছি। এখন 36 জুলাইয়ের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেখানে একটা সিস্টেম চালু করা যেতে পারে। বা আমি এই সরকারের অনেক ব্যর্থতা আছে, বা তার মধ্যে সরকার যে ঐক্যমতের চেষ্টা করতেছে বিভিন্ন সংস্কারের বিষয়ে, এবং বিশেষ করে নির্বাচনী ব্যবস্থায় সবাইকে আনার জন্য, এটা আমার কাছে মনে হয় যে একটা ভালো উদ্যোগ। এবং এর মাধ্যমে আমি মনে করি যে একটা সিস্টেম বেরিয়ে আসবে, যেটা আমি বলছি যে বাংলাদেশের মতো সিস্টেম, এখানে জনগণের জন্য উপযোগী, যাতে এখানে স্বৈরাচারের আর জন্ম না হয়, যাতে মানুষের আস্থা থাকে, এবং নিয়মিতভাবে সরকার পরিবর্তনের একটা ব্যবস্থা চালু হয়, যার মাধ্যমে জাতি আমাদের এগিয়ে যাবে। আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের আশেপাশের দেশগুলো অনেক এগিয়ে গেছে, আমাদের প্রচন্ড ট্যালেন্ট আছে। আমি একজন শিক্ষাবিদ হিসেবে বলতে চাই যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা অন্য কোনো দেশের কম নয়, ট্যালেন্টেড দেখতে, মেরিটেড, কিন্তু এদেরকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি, অপরচুনিটি দেওয়া হয়নি, তাদের পরিবেশটা করে আপনার এই কথার উপরে একটা জিনিস আমি জানতে চাচ্ছি। আপনি বহু দেশ ঘুরেছেন শিক্ষাবিদ হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসাবে। অন্যান্য দেশে, সাপোজ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কানাডাতে 3টা দেশে আপনি বিশেষজ্ঞ, সেখানে কি ছাত্রছাত্রীরা এত রাজনীতি নিয়ে পাগল প্রায়? বাংলাদেশের ক্ষেত্রে ছাত্র রাজনীতি কিন্তু একটা ইমোশনাল বিষয়। এখানে যেহেতু ঐতিহাসিকভাবে ছাত্ররা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, সুতরাং এখানে অবজেক্টিভলি কিছু বলাটা অনেক সময় মানুষ হয়তো ভুল বুঝতে পারে।
ছাত্রদের অবশ্যই করার আছে, কিন্তু ছাত্রের সাথে রাজনীতি কথাটা ঠিক যায় না। আমার মনে হয় ছাত্ররা যারা বোঝাতে চাইছিল তাদের অধিকার সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, গবেষণা সংক্রান্ত, তাদের ক্যারিয়ার সংক্রান্ত যে বিষয়াদি, সেগুলো হয়তো বক্তব্য তারা রাখতে চায় এবং সেখান থেকে তারা উপকৃত হতে চায়। এটা এর সাথে রাজনীতিটাকে বোধহয় সরাসরি যুক্ত না, তারপরেও এইভাবে চালু হয়ে আসছে যেটা রাজনীতি। আপনার কাছে এই প্রসঙ্গে আবার আসবো, বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে। এবার আমরা বাংলাদেশের সিনিয়র সাংবাদিককে পেয়েছি, আপনাকে আজকে চাচ্ছি না। আপনি রাজনীতি নিয়ে তো একেবারে সেই শৈশব থেকেই আছেন। বাংলাদেশের উত্থান পতন, দলের উত্থান পতন, ৩৬ জুলাইয়ের আন্দোলন, সবকিছু আপনার চোখের সামনেই ঘটেছে, তাই না? আপনি নিজে, আপনার চ্যানেল আছে, আপনি এই সাংবাদিকতাকে প্রসারিত করেছেন বাংলাদেশে। আমি বলবো যে সুসাংবাদিকতা, আপনি হলুদ সাংবাদিকতা বিরুদ্ধে গিয়ে আপনি একটা পরিচ্ছন্ন সাংবাদিকতার লাইন বেছে নিয়েছেন, যেটা একটা জাতির জন্য একটা, আমি বলি যে একটা সুন্দর উদাহরণ সৃষ্টি করবেন আপনি। আমিনুল ইসলাম কাগজি ভাই, আপনি এই যে আসন্ন নির্বাচনটা, এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে এটা কতটুকু সুষ্ঠু সুন্দরভাবে হবে? আমি প্রথমেই আগামী রাজনীতি নির্বাচন সম্পর্কে কথা বলতে যে আপনি একটু আগেই বলছিলেন যে আমাদের এখানে নির্বাচনী ব্যবস্থাটা, যেমন শেখ মুজিব ক্ষমতায় এসেই যে নির্বাচনী ব্যবস্থাটা আমরা এত বছরে 54 বছর চলে গেছে, এই 54 বছরের মধ্যে আমরা এমন কোনো ইতিহাস সৃষ্টি করতে পারি না। আমাদের চোখের সামনে ধরেন 3টা নির্বাচনকে আমরা খুব মানে মোটামুটি ভাবে মোটা দাগে বলতে পারি যে খুব চমৎকার নির্বাচন হয়েছে। এটা হচ্ছে 91 একটা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তখন চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব। আসলেই আপনি একটা বিষয় খেয়াল করেন, মানুষের যদি যে কোনো একজন ব্যক্তি কিন্তু আপনার একটা দেশকে চেঞ্জ করে দিতে পারে, একটা ব্যবস্থাকেই চেঞ্জ করে দিতে পারে। আপনি সেই জায়গায় যদি আমরা যাই তাহলে দেখবেন যে এই চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব আমাদের নির্বাচনের মধ্যে একেবারে একটা আমূল পরিবর্তন, একটা উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন করা যায় মাত্র 3 মাসের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যেই তিনি এই নির্বাচনটা করলেন এবং সবাই সেটাকে, সারা পৃথিবীর মানুষ সেটা দেখলো এবং অ্যাকসেপ্ট করলো। তো এইরকম একটা নির্বাচন করার জন্য মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ একদিনে 5 বছরের মধ্যে একদিন রাজা, একদিন ভোট প্রয়োগ করে, একদিন। আর আপনি অন্য যে কোনো জায়গায় যে কোনো দেশে যান না কেন, কিছুদিন পর পর তারা রাজা হয়। এমনকি আমাদের সামনে আমরা যদি হাজির করি আমেরিকাতে কয়দিন পর পর আপনার নির্বাচন হয়, দেখেন রাজা হয় কিভাবে ওরা জনগণ। 2 বছর পর পর আপনার একটা ধরেন 3 বছর পর পর আপনার সিনেটের 1/3 নির্বাচন হয়ে যাচ্ছে। কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তো জনগণ কিন্তু ওই 3 বছরের মধ্যে একটা ফেলে দিল। আচ্ছা, প্রেসিডেন্ট 2 বছর পরে আবার একটা মানে তার ম্যান্ডেট নেওয়া লাগে। তাহলে প্রেসিডেন্টও যদি খুব বেশি বাড়াবাড়ি করতে চায় তখন জনগণ সামনে চলে আসে। এই যে জায়গায় জনগণ সকল ক্ষমতার উৎস বা জনগণই ক্ষমতার উৎস আমরা মুখে বলি, কিন্তু তাদের প্র্যাকটিস করতে দেই কি? আমরা ওই একবার যে নির্বাচন করে ক্ষমতায় গেলাম, এই 5 বছরের মধ্যে তাদের কিন্তু কোন রকম আমরা খোঁজ খবর রাখি না, কি আছে না আছে, শুধুমাত্র আমার পকেট ভরার জন্য আমি রেডি থাকি। এই জায়গা থেকে আমরা কিন্তু উঠতে পারি না। ধরেন একটা মানুষের কত পরিমাণ টাকার দরকার হয়, আপনি একটা হিসাব করেন তো। ধরেন গত 16 বছর ধরে যে কাজগুলো করেছে এখন পর্যন্ত আপনি দেখবেন, এই যে আজকেও একটা রিপোর্ট আছে, ওই যে পাবনার কি বলে শামসুল হক টুকু, ডেপুটি স্পিকার এবং আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারই ছেলে কি শামস জানি, লন্ডনে কি এত বাবার ব্যবসাপাতি আছে যে লন্ডনে তার কয়েকটা ফ্ল্যাট, তারপর কয়েকটা কোম্পানি, এই পরিমাণ টাকা পয়সা সে ওখানে নিয়ে গেছে। গত 15-16 বছরে ধরে আপনার টাকা পয়সা এখান থেকে লুটপাট করলেন, করে কি করলেন? বাইরে নিয়ে গেলেন। 28 লক্ষ কোটি টাকা আপনি এখান থেকে লুটপাট করলেন, করে বাইরে নিয়ে গেলেন। আপনি এই টাকাটা যদি কোনোভাবেই বাংলাদেশে যদি বিনিয়োগ করতেন, তাহলে বাংলাদেশের আজকে যে শিক্ষিত সমাজ, শিক্ষিত যুব সমাজ, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে, বিভিন্ন আজকে বুয়েটের ছাত্ররা পর্যন্ত আপনার আন্দোলন সংগ্রাম করে। কেন তারা আন্দোলন সংগ্রাম করতে হবে? তাদেরকে একটা জায়গা আমরা করে দিতে পারতাম না? আমরা এই 28 লক্ষ কোটি টাকা যদি এইখানে ইনভেস্ট করতাম, তাহলে এই সন্তানরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতো না। কোন সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করতে চায় না। তারা তাদের ব্রাইট ফিউচারের জন্য তারা এই যা কিছু করেছে এগুলো করে গেছে। আচ্ছা, এখন আপনি
এদের কি কন্ট্রিবিউশন আছে? আপনি এস আলমের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিংবা বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আপনি কি অবদান আছে? এই যে সামিট গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা, আজকে ধরেন সিঙ্গাপুরে তিনি কিছুদিন পর পর একটা ফোর্স যে ম্যাগাজিনে উনি দিয়ে রাখেন 50 জনের মধ্যে হয়তো 41তম, 50 জনের মধ্যে তিনি 35তম, এইভাবে দিনে এত বড় ধনী তিনি হয়ে যান বাংলাদেশের টাকায়। বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে যে টাকাটা ইনকাম করা হয় সেইটা উনি নিয়ে সিঙ্গাপুরে বিনিয়োগ করেন। ওখানে আমাদের ছেলেরা কি যে কয়জন যে ওখানে চাকরি করে, এস আলম সিঙ্গাপুরেও আছে তার শপিং মল, তারপর মালয়েশিয়াতেও তার আছে। ওখানে আমাদের বাংলাদেশের কেউ চাকরি করে? এক পরিবারের 13 জন মেম্বার, কেমন দেশপ্রেমিক দেখেন, 13 জনের একজনও বাংলাদেশি সিটিজেন না, তারা 13 জনই হচ্ছে সাইপ্রাসের সিটিজেন। মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, কি ধরনের মানুষের হাতে আপনি টাকা পয়সা তুলে দিচ্ছেন। বাংলাদেশের ব্যাংকগুলোকে তিনি ফোকলা করে দিচ্ছেন। এই এস আলম গ্রুপ পুরো ফোকলা করে দিয়ে পুরো টাকা পয়সা ডলার নিয়ে গেছেন। এবং এইটাতে কারা হেল্প করেছে? বাংলাদেশের যত গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকেই হেল্প করছে তাকে। গভর্নর, সচিব, শুধু ওইখানে বললেই তো হবে না, এটা নিশ্চিতভাবে যিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন তার মানে তার কি বলে কনসেন্ট ছাড়া এই সমস্তগুলো নিতে পারেন নাই। তো এইগুলো ওনারা নিয়ে গেছেন, নিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা দেখেন না, এই যে রেমিটেন্স নেই 48 বিলিয়ন ডলার হলো, সেইটা কয়েকদিনের মধ্যে কিভাবে 900 করে আপনি 16 বিলিয়নে নিয়ে আসলেন। 16 কোথায় 48 আর কোথায় 16 বিলিয়ন ডলার নিয়ে আসলেন। এখন তো সেটা আবার উপরে উঠছে কেন? যেহেতু আপনি এখান থেকে আর কেউ চুরি চামারি করছে না, শুধুমাত্র যে ফাঁক ফোকর দিয়ে চুরি চামারিগুলো হতো সেইগুলো আটকায় দেওয়ার কারণে এই গভর্নমেন্ট এসে তো আর কিছু করে না, শুধুমাত্র ওই চুরি চামারির জায়গাগুলো আটকায় দিছে, দেওয়ার পরে আপনার অর্থনীতি ফুলে ফেপে পড়ছে। কিন্তু ব্যাপারটা হলো যে এই গভর্নমেন্টের একটা সমস্যা হলো যে চারিদিকে তো ওনার ওইভাবে এখনো পর্যন্ত মানে সুপারভাইজ করা যে জায়গাগুলো তো তৈরি করতে পারেন নাই, যে কারণে নতুন করে যে বিনিয়োগের যে ব্যবস্থাগুলো সেইগুলো হয়তো হচ্ছে না। কিন্তু এটা তো একটা পর্যায়ে আপনার বিনিয়োগগুলো হবে। এবং আমাদের যারা আজকে এই আন্দোলন সংগ্রাম করেছিল, যেটা জুলাই বিপ্লব করেছে গত 24-এ, দেখেন কেন বিপ্লবটা করলো। আপনি তিনটা নির্বাচন করলেন, 14তে করলেন নির্বাচন বিনা ভোটে, 154টা সংসদ সদস্য হলেন বিনা ভোটে। আচ্ছা, এটা বললেন আপনি যে এটা মুখ রক্ষার একটা নির্বাচন, আমরা কিছুদিনের মধ্যেই একটা আবার সুন্দর মতো সবার অংশগ্রহণ দিয়ে একটা নির্বাচন করবো, করে তিনি আরেকটা প্রতারণা করলেন। এবং পুরা একটা বছর ধরে তিনি বিরোধী দলের নেতা কর্মী যা ছিল সবাইকে একে একে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিচ্ছেন, কারোর নামে নাশকতা মামলা দিচ্ছেন, কারোর হাত পা পুড়িয়ে আপনি ঢাকা মেডিকেলে যে বার্ন ইউনিট আছে সেখানে একজন ওই যে সামন্ত লাল সেন একজন, তার ওইখানে একটা শুটিং স্পট বানায় ফেলছে, যে প্রতিদিন ওইখানে কিছু রোগী আসবে, ওইটার একটা শুটিং স্পটে ওইখানে প্রচার করা হবে। এটা যেন একটা মানে আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখে যে আসবে, আমরা এগুলোকে প্রচার করবো। কাগজি ভাই, আপনার এবার আরেকটা জায়গা যাচ্ছে, আপনি এরপরে আসলেন আপনি 2018 সালের নির্বাচন, পৃথিবীর ইতিহাসে সেরা একেবারে ওই যে জাপানি রাষ্ট্রদূত তিনি বলে গেলেন না যে আমার জীবনে কোনোদিন শুনি নাই যে আগের রাতে যে ভোট হয়ে যায়। হ্যাঁ, এটা পৃথিবীর ইতিহাসে সেরা একটা নির্বাচন করে দিলেন, কি গ্রহণযোগ্য নির্বাচন দেখেন। আর 2024 সালে আমি আর ডামি নির্বাচন। তাহলে এই যে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা, সাধারণ মানুষ যে ভোট দিতে পারছে না, এই একটা মানে যাতনা মানুষের মধ্যে, একটা অন্তর্জ্বালা। এই অন্তর্জ্বালা থেকে দেখেন প্রত্যেকটা মানুষ, কেউ কি ঘরে বসেছিল, একটা শিশুকে পর্যন্ত ঘরে রাখা যাচ্ছে না, কোন পর্যায়ে চলে গেছে। শিশুকে ঘরে রাখা যাচ্ছে না বলে মাও তার হাত ধরে বাইরে যাচ্ছে এবং ওই আন্দোলনের শরিক হয়েছে, আসলে একটা হাতে মানে ছেলের হাত আটকায় দিছে, দিয়ে তার সঙ্গে রাজপথে নেমে গেছে, এই সংগ্রাম করেছে। তো তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মূলের জিনিস হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। সেই নির্বাচন দেওয়ার কিন্তু দায়িত্ব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মনের মধ্যে সেই আস্থা বিশ্বাস যদি সেই অর্জন করতে যায়, তাহলে তাকে একটা সুন্দর নির্বাচন দিতে হবে। এখন এইখানে যারা এই বর্তমানে যারা এখন এই জুলাই আন্দোলনে স্বৈরাচার যে উৎখাত হয়েছে, শেখ হাসিনা যে পালিয়ে গেছেন, তাকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা আন্দোলন সংগ্রাম করলো তারাই কিন্তু এখন বাংলাদেশে রাজনীতি করছেন। সেই বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, তারাই। তাহলে তাদেরকে কিন্তু এখন একটা জায়গায় না থাকলে পরে
কোন অবস্থাতে আমরা বুঝতে পেরেছি আপনার কথায় ঐক্য দরকার। আমরা সবাইকে মিলে নিয়ে কথা বলে আপনাকে সুন্দর নির্বাচন উপহার দিতেই হবে, আমরা না দিলে কিন্তু আপনি আবার আগের মতো আমরা আসবো আবার আপনার কথায়। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ আমাদের মুক্তির কথায়। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের রাজনীতিবিদদের যে দুরূহ অবস্থা সৃষ্টি করেছে বিগত 16 বছরে, অর্থাৎ দেশটাকে তিলে তিলে ধ্বংস করার সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে চরিত্র হননের মাধ্যমে। প্রফেসর শাহজাহান খান এই যে অধপতন, মূল্যবোধের চরিত্রের অধপতন, সেটা কি কাটিয়ে ওঠা সম্ভব হবে? শোনেন, মানুষের পক্ষে সবই সম্ভব যদি এখানে সিস্টেম ঠিক থাকে এবং মানুষ তাদের যে নীতিবোধ, নৈতিকতা সেগুলো সচেতন থাকে এবং জাতিগতভাবে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বাড়ে এবং অপরাধের শাস্তি হয়। যেখানে অপরাধের শাস্তি হয় না, যেখানে জাতিগতভাবে সচেতনতা নাই, যারা অন্যায় করছে তাদেরকে কিন্তু আমরা এখনো সম্মান করি। এই যে আপনার যাদের কথা উনি একটু আগে বললেন কাউরি সাহেব, যারা হাজার কোটি টাকার মালিক, তাদের কেন ঘৃণা করিনি আমরা? কেন আমরা তাদের সম্মান করব? তাদের অন্য নাম তো চোর নাকি? তাদের ভালো নাম চোর। চোরদেরকে যে জাতি সম্মান করে, সে জাতির অবস্থা কোথায় যাবে? উনি কতগুলো ভালো কথা বলেছেন, তার মধ্যে আমি একটু উল্লেখ করতেছি এখানে। করাপশন। আমি 2006 সালে ইন্দোনেশিয়া একটা আন্তর্জাতিক সম্মেলনে ছিলাম। জায়গাটার নাম হচ্ছে বান্ডুং। এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক সিটি। এখানে নরওয়ে মুভমেন্টের জন্ম হয় ওখান থেকে। এই কনফারেন্সে আই ওয়াজ দ্য চেয়ার ইন দ্য সেশন। আর ইন্দোনেশিয়ান ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার ওয়াজ এ স্পিকার। উনি পাস্ট ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী। এক পর্যায়ে উনি বললেন যে বাংলাদেশ হচ্ছে করাপশনের চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওখানে। আচ্ছা, তো আমি এখন চেয়ারে বসে আমার কি অবস্থা আপনি বলেন? বাংলাদেশের মানুষ এইরকম মানুষ আমরা সবাই চোরের মতো এখানে যে মাথা মতো করে থাকবো? যারা আমাদেরকে চোর বানিয়েছে, বিশ্বের দরবারে দুটি চ্যাম্পিয়ন করেছে, তাদের একটা দায়বোধ থাকা উচিত ছিল, লজ্জাবোধ থাকা দরকার ছিল যে আমরা একটা জাতিকে, যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা করেছে, বারবার রক্ত দিয়েছে, সেই রক্তের পর দাঁড়িয়ে লক্ষ কোটি টাকা তারা বানাচ্ছে অবৈধভাবে, তাদের কোনো শাস্তি হয় না। অপরাধ শাস্তি নয়, শাস্তি হলে এই চুরি বন্ধ হতো, অন্তত কমতো। শাস্তি তো হয় এবং পুরস্কৃত করা, তাদের কারো বাড়তি পুরস্কার দেওয়া হয়, তাদেরকে পদ দেওয়া হয়, তাদের সম্মান করা হয়, তাদেরকে আবার সিআইপি ডিআইপি কি নাম দিয়ে এগুলো দিয়ে আরো রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া হয়। এটা খুব দুঃখজনক। আমার যেটা মনে হয়, আমাদের 24 সালের যে আন্দোলন হয়েছিল, এটা স্টেক হোল্ডার বা ওনারশিপটা ছিল জনগণ, ছাত্র জনতা, ইয়াং পপুলেশন সবাই মিলে। আমাদের ভবিষ্যৎ নির্মাণের অধিকার সেই ছাত্র জনতা এবং সেই গোষ্ঠীর হওয়া উচিত ছিল। না হয়ে আমরা এখন আবার সেই পলিটিশিয়ানকে ফিরে গেছি। পলিটিশিয়ানদের সম্পর্কে আমরা জানি পলিটিশিয়ান আমাদের কি দিয়েছে 24 বছরে। তারা হচ্ছে ভালো কিছু দিতে পারবে? ওই কারখানা থেকে আর কি পয়দা হবে? ওই যা আগে হয়তো এখন তাই পয়দা হবে। সুতরাং কারখানাকে যদি আমরা রিফর্ম করতে না পারি, পলিটিক্যাল সিস্টেমকে, তাহলে কিন্তু আমরা আবার ওই একই জায়গায়। আপনার কারখানাগুলো তো হলো ইউনিভার্সিটি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আপনি কি রাজনৈতিক দল তারা কি ধরনের নেতা সৃষ্টি করছে? সেটা কি কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে কি মানুষকে ভালো মানুষ হিসেবে তৈরি করার কোনো আছে মোটিভেশনাল সিস্টেম? যদি কোনো দলের ভিতরে যদি সংস্কার না থাকে, ভালো মানুষ করার প্রক্রিয়া না থাকে, তাহলে মানুষ তো খারাপ হবেই। এবং খারাপ হলে তখন তাদের ব্যবস্থা গ্রহণ না করা হয়, পুরস্কৃত করা হয়, তাহলে আরো খারাপের দিকে যাবে। এটাই হচ্ছে আমাদের দেশে। খারাপদেরকে ঠেকানোর ব্যবস্থা যদি রাজনৈতিক দল দায়িত্ব না নেয়, তাহলে যত সংস্কার করেন, যত কমিশন করেন না কেন, আপনি একটা বিল্ডিং করবেন, বিল্ডিং এর মধ্যে আপনি সুন্দর রড দিলেন, ডিজাইন করলেন, রংচং করলেন, কিন্তু ইটগুলো ভাঙাচোরা। এই ইট হচ্ছে আমরা মানুষ। এই সমাজের আমরা মানুষ যদি ভাঙাচোরা হই, অপদার্থ হই, আমরা চোর ডাকাত হই, তাহলে আমরা যতই সংস্কার ব্যবস্থা দিয়ে ইউরোপ থেকে বা আমেরিকা থেকে সিস্টেম আনি না কেন, এই সিস্টেম কলাপস করতে বাধ্য। মানুষ যদি ভালো না হয়, আমরা নীতিগতভাবে, নৈতিকভাবে যদি আমরা অধপতন চলে যাই, ব্যক্তিগতভাবে কোনো উপায় নাই। আপনি যেটা বলেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া এবং সমাজের রিফর্ম ছাড়া, যে সমাজে ভালোকে উৎসাহিত করবে এবং খারাপকে ঘৃণা করবে, সেরকম সমাজ সৃষ্টি করা ছাড়া কোনোভাবে আমাদের মুক্তি আসবে না। এখানে আরেকটা কথা পরিষ্কার করে বলা যায় যে আমাদের দেশের, এই দেশটাকে ধ্বংস করার জন্য শুধু যে আমাদের দেশের কিছু
ব্যবসায়ী বা দুর্নীতিবাজ দায়ী তা না, বা রাজনীতি তা না। আমাদের আশেপাশের লোকরা এবং আমাদের দেশকে লুণ্ঠন করতে চায় যারা, সুতরাং তারাও ইকুয়ালি তারা রেসপন্সিবল। দেখেন আপনি বাংলাদেশের নির্বাচন হবে কি না হবে এটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের লোকদের মাথা ব্যথা বেশি আরো, এবং এখানে কে নির্বাচন অংশগ্রহণ করবে না না করবে সেটা যেন তারা বলে দেবে আমাদেরকে। এই বলে দিয়ে যেই তো আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। আমি আগেই বলেছি যে আমাদের নিজস্ব প্রক্রিয়া, আমার নিজস্ব যেটা দরকার প্রয়োজন যুক্তিসঙ্গত আমাদের এখানে যেটা জুৎসই যেটা সেভাবে আমাদেরকে যেতে হবে। এবং এই জন্য আমাদের ভিতরে যে নেতৃত্ব সৃষ্টি না হয়, বড় প্রবলেম হচ্ছে আমাদের এতকালে যারা নেতা হয়েছেন তারা জনগণকে ইন্সপায়ার করতে পারে না। আমি এক্সেপশন বলবো জিয়াউর রহমান সাহেবকে, যিনি সততার দৃষ্টান্ত, যিনি দেশপ্রেমের দৃষ্টান্ত, যিনি নেপোটিজমের এগেনস্টে ছিল, ওরা আত্মীয়দেরকে কেউ চিনত না, যিনি এমন একটা দল করেছিলেন যা উৎপাদনমুখী ছিল, এবং এই নিজের দলকে বা ব্যক্তিদেরকে উনি অনুসরণ করেন। একটা সুযোগ ছিল, আমরা সুযোগ হারিয়েছি। এরকম ভাবে যদি ইন্সপাইরেশনাল লিডার না আসে, যিনি কথা এবং কাজে মিল রাখবেন, উনি কোথাও ডিস্ট্রিক্ট লেভেলে গেলে ওনাকে যদি টেবিলে খাওয়া যদি 3-4 আইটেমের বেশি হতো উনি খাইতেন না। আপনি এখন কি এই যে জিয়াউর রহমান তার আদর্শ আপনি বিএনপি করেন না, যে দলই করেন না কেন, আপনাকে সততার দিকে ফিরে যেতে হবে, আপনাকে দুর্নীতি বাঁচতে হবে, আপনাকে একটা রোল মডেল দিতে হবে তাদের সামনে। এই যুব সমাজ রোল মডেল চায়, এবং তারা ওই পুরনো যারা আছে যাদেরকে তারা আগেই দেখেছে যারা ব্যর্থ, সেই রোল মডেল তারা সামনে আগাতে চায় না। সেই জন্য তারা নতুন করে দল করুক বা না করুক সেটা অন্য কথা, তাদের যে এক্সপেকটেশন, তাদের আশা আকাঙ্ক্ষা সেটা নতুন কিছু হোক, এখানে ভালো কিছু হোক, যেটা জড়া ব্যবস্থাকে ফেলে রেখে এসে ন্যায় হবে, সেখানে একতা হবে, সেখানে সাম্য হবে, সেখানে সবাই মিলে বসবাস করবে, সম্মানের যোগ্যতা সমাজ হবে, যেখানে ব্যক্তি এবং সমাজ মিলে উন্নতির দিকে যাবে, জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। এরকম ভাবে যারা চেতনা যদি না আসে আমাদের, তাহলে কিন্তু আবার আমরা একই খাদে পড়ে যাবো। এই খাদে দিকে আমরা যাচ্ছি। এই যে এইদিকে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে, শুধু রাজনৈতিক দলের না, যদিও ঘটনাক্রমে রাজনৈতিক দলের মনে করে তারাই বোধহয় এখন দেশের মালিক হয়ে গেছে, এটা সম্পূর্ণভাবে ভুল। এই কয়েকটা রাজনৈতিক দলের নেতা, ওনাদেরকে আমরা সম্মান করি, ওনারা অনেক কিছু করেছেন, কিন্তু ওনাদের জনগণকে বাদ দিয়ে নিজেদের কয়েকজনের ইচ্ছা মতো চালাতে চান, তাহলে এটা চলবে না। এটা বারবার আমরা দেখেছি এরা সফল হননি, ভবিষ্যতে কিভাবে সফল হবে আমি জানি না। এই যে একটা সিম্পল জিনিস, জুলাই চার্টার নিয়ে এত তামাশা করার কি কোনো দরকার আছে? যে ছেলে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বুকে রক্ত দিয়েছে, আপনি রাজনৈতিক নেতারাও দিয়েছে, আমি বলি বিভিন্ন দলের লোকেরাও ছিল, ছেলেরা বলছে যে একটা গুলি করলে পরে বাকিটা নড়ে না, এরা না হলে তো এই পরিবর্তন আসতো না। তাদেরকে কেন আপনি সম্মান করেন না? আমি আবার আপনার কাছে আসবো প্রফেসর শাহজাহান। অনেক কথা শুনলাম শিক্ষাবিদের কাছ থেকে, আপনি শুনলেন যে চারিত্রিক অধপতন এমন ভাবে হয়ে গেছে যে এটা থেকে একটা পরিত্রাণের তো প্রয়োজন, মুক্তির প্রয়োজন। এটা থেকে মুক্তি হতে হবে দেশকে, তাহলে এই আগামী দিনের দেশ তো এরকম থাকবে না, এটা দখল হয়ে যাবে। আপনার এই সাংবাদিকতার জীবনে, রাজনৈতিকতার জীবনে আপনার অনেক অভিজ্ঞতা। আগামীর নির্বাচনে আপনি কি মনে করেন এই কুখ্যাত রাজনীতিবিদদের পরিবর্তে সুখ্যাত রাজনীতিবিদ আমরা পাবো পার্লামেন্টে? আপনি কতটুকু আশাবাদী এবং সেটা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে, আবারও আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগেই শাহজাহান সাহেবের কিছু কথা আমার কাছে খুব ভালো লাগলো, যেটা এই মুহূর্তে খুবই জরুরি যে কথাটা বলা দরকার। জিয়াউর রহমানের কথা বললেন, তো এই জন্য আমি ওইখানে আসছি। দেখেন, আজকে আমরা সবচেয়ে, সারা পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ফিলিস্তিন। গাজাকে কিভাবে এই শতাব্দীর সবচেয়ে মনে করেন নির্মম বর্বর একটা হত্যাকাণ্ড চালিয়ে সেই জায়গায় গাজা পুরাটা ক্লিন করে দেওয়া হচ্ছে। অথচ দেখেন, ওই সময় জিয়াউর রহমান সাহেব যখন 1981 সালে, তখন ওনাকে এইটাকে ফয়সালা করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি আল কুদস কমিটির সদস্য ছিলেন, এবং উনি আন্তর্জাতিকভাবে নিজেকে কিভাবে তুলে ধরেছিলেন তারও কিছু নমুনা তিনি রেখেছিলেন। যেমন আমরা পানির ন্যায্য হিস্সা পাচ্ছিলাম না ফারাক্কার, উনি এটাকে বললেন যে আমি আন্তর্জাতিক, যদি আমরা সঠিকভাবে আমাদের পানির ন্যায্য হিস্সা না দেওয়া হয় তাহলে আমি এটা আন্তর্জাতিক ফোরামে তুলবো, এবং বাধ্য হয়েছিল কিন্তু ভারত তখন বসতে। আমরা একটা গল্প সবসময় বলি, জিয়াউর রহমান সবসময় কিন্তু এই কথাটা বলতেন যে সাগরে যে হাঙর থাকে, হাঙরের পাশে আরেকটা ছোট মাছ থাকে যেটা পাইলট মাছ বলে, সে হাঙরের পাশ দিয়ে যায় ঠিকই করে, কিন্তু ওই যে হাঙ্গরের কাছ থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা কিন্তু সে রাখে, এবং সে বেঁচে থাকে, হাঙ্গরের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। তো
এই আমরা এক ধরনের হাঙ্গরের পাশে কিন্তু বসবাস করি, একটা জীবন্ত মানে স্থলের হাঙ্গর আর একটা কিন্তু সাগরের হাঙ্গর। সাগরের হাঙ্গর কিন্তু কোনো বয়ান তৈরি করতে পারে না, কিন্তু স্থলের যে হাঙ্গর সে একটা সুন্দর বয়ান তৈরি করতে পারে। আপনি তো যদি বলেন আপনি যে বয়ানটা তৈরি করে দিয়ে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন, উনি যে বললেন যে আমাদের এখানে কি ধরনের নির্বাচন হবে না হবে সে তারা কি সেটাও তারা একটা কাজী ভাই আপনার যে উদাহরণটা, এটাতে আমি একটা জিনিস আপনি জানতে চাচ্ছি, আপনি হাঙ্গর এবং পাইলট মাছের কথা যেটা বললেন, এখন পাইলট মাছকে তো হাঙ্গরের একটু গায়ে লেগে থেকে চাকরের মতো থাকতে হবে, আপনি কি সেটা চান? না না, এই জায়গায় আমি বলছি যে এই জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কিন্তু এই সার্ক তিনি গঠন করে গেছিলেন। সার্কের আপনাদের মনে থাকার কথা, উনি যখন প্রেসিডেন্ট তখন শাহ এম.এস. কিবরিয়া তখন কিন্তু পররাষ্ট্র সচিব। উনি সর্বশেষ সার্ক গঠন করার যে 6-7টা দেশ একত্রিত করে কলম্বোয় একেবারে ওই 1981 সালের 22 এপ্রিল উনি ওই সার্ক গঠনের পুরা চূড়ান্ত কাগজপত্র তৈরি করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে ঢাকায় সেটার শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু উনায় ওই যে 81 সালের সেই 30 মে তাকে হত্যা করা হলো নির্মমভাবে। এবং এটা কখন হলো? শেখ হাসিনাকে উনি দেশে নিয়ে আসলেন 17 মে, 13 দিন পরে ওনার শেষ শহীদ। এই যে ওই কাজগুলো করে আমাদের প্রতিবেশী দেশ, কখনোই চায় না যে বাংলাদেশ মাথা উঁচু করে দেওয়া। সেই জায়গা থেকেই কিন্তু জিয়াউর রহমান সবসময় এই কাজটি করেছিলেন। আমরা জানলাম যে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আগামী দিনের যে নির্বাচন হচ্ছে এইখানে যে সকল একটা সুন্দর আপনি এর আগে বলেছেন, আমাদের কাছে কিন্তু একটা স্পষ্ট উদাহরণ রয়েছে শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব। আমরা ওই মডেলটা নিচ্ছি না, এবং ওই মডেলটা তো আমরা নিতে পারি। ওই মডেলটা এখনো পর্যন্ত আপনার রিভিউতে আলোচনা গিয়ে চলছে, মানে আপনার এটা রায় এসে যাবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে আগামী নির্বাচনে যদি রাজনৈতিক দলগুলো ওই আগের মতো চোর বাটপার লুটেরা অবৈধ অর্থের মালিকদেরকে যদি আবার দেয়, মানে একেবারে কনসিকুয়েন্স একেবারে আপনাকে তাকে ভোগ করতেই হবে। এখন এটা কি টিকতে পারবে যে গভর্নমেন্ট ক্ষমতা আসবে? না, কোনো অবস্থাতে আপনি চোরটা যদি আপনি নমিনেশন দেন, তারপরে আপনার এলাকার সাথে কারো সম্পর্ক নেই এরকম আপনি চাপাই দিলেন, এইগুলো কিন্তু এখন আর মানুষ তাদের দাপট এলাকার লোকজন দেখতে পাচ্ছে না। আপনি এইটাই যে দেখবেন, আপনি 24 কি আমাদের চোখের সামনে ঘুরছে না? 24-এর ওই যে উনি বললেন যে 24-এর যারা একজনকে গুলি করলে পরে সে মারা যায়, পাশে যে থাকে সে আবার সামনে এগিয়ে আসে, তো এই প্রজন্ম কিন্তু তৈরি হয়েছে। আপনি একটু কয়েকদিন আগে নেপালে দেখলেন কি হলো, মাত্র মানে 1.5 দিন 2 দিনের মধ্যে সরকার উল্টে গেল। কেন? এই জেনজিকে কিন্তু আর আপনি আটকে রাখতে পারবেন না। এটা গ্লোবাল সিটিজেনেরা, এই গ্লোবাল সিটিজেনকে আপনি কোথা থেকে কোথায় আটকে রাখবেন? এখন তারা সারাক্ষণ বসে থাকে, দেখেন না আপনি সোশ্যাল মিডিয়ায় তারা কিরকম অ্যাক্টিভ, কে কোন জায়গা থেকে একটা কথা যদি মাটিতে পড়তে পারে, কিন্তু তার আগে তুলে নিয়ে তারা তার উপরে যে এত কমেন্ট করতে থাকে, আপনি ওইটা থেকেও তো শিক্ষা নিতে হবে। ওইখান থেকে যদি আপনি শিক্ষা না নেন, আপনাকে পস্তাতে হবে। আপনি ধরে নেন না যে এই নির্বাচনই শেষ নির্বাচন, বা এই নির্বাচন যদি আপনার মডেল তৈরি না করতে পারে, আপনি ভবিষ্যতে আর কিছু করতে পারবেন না। এই জাতির জন্য আপনি আপনার পলিটিশিয়ানরা কিন্তু মানে দুর্নাম করাবে যদি, বা তারা তাদের নিজেদের কবর রচনা করে ফেলবে যদি কোন রকম খারাপ কাজ করে, এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তারা কিন্তু কোনো অবস্থাতে টিকবে না। এটা হচ্ছে জেনজি কিন্তু শিখাই দিয়ে গেছে। এইটুক যদি মাথার মধ্যে, আমরা নেপালে দেখলাম আপনার এই যে কি বলে ইন্ডিয়াতে তারা খুব কৌশলে এটাকে একটু আটকায় ফেলছে না, সেখানেও কিন্তু হচ্ছিল। মানে ওখানে তো ধরেন একটা বিজেপি এমন একটা সংগঠন, তাদের তো প্রত্যেক জায়গায় এই যে হিন্দুত্ববাদীর কথা বলি আমরা, ওরা একই সঙ্গে দেখেন এত শিক্ষিত হয়ে যাচ্ছে, তারপরও একটা ধর্মীয় উগ্রবাদের জায়গায় চলে যাচ্ছে। আর ওদের ওই ভূমিটাও কিন্তু ওই যে হিন্দুত্ববাদের উত্থানের একটা উর্বর জায়গা হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় এখন আর ওই যে কংগ্রেস বলেন বা সিপিএম বলেন বা অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো খুব বেশি দাঁড়াতে পারছে না। ওই সংগঠনটা সারা ভারতে, ওদের যে মানে মাদার অর্গানাইজেশন সেটা, তো এইটা সারা ভারতে ছড়িয়ে ছিটে আছে, এবং ওদের কাছ থেকে কিন্তু ওই উদ্ধার করতে পারছে না বলেই ওই জায়গাটায় জেনজি খুব বেশি সুবিধা করতে পারে নাই। তারা একটু এগিয়ে ছিল, কিন্তু তাদেরকে আবার দমিয়ে দেওয়া হয়েছে। ভাই, আমরা আবার আসবো একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন।
সুপ্রিয় দর্শক, ফিরে এসেছি বিরতির পরে আবারও মুক্তির কথায়। এবার অধ্যাপক শাহজাহান, আপনি তো শুনলেন একজন সিনিয়র অভিজ্ঞ রাজনীতিবিদ প্লাস সাংবাদিক, উনি যে শঙ্কার কথাগুলো বললেন আশঙ্কার কথাগুলো বললেন। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এখন তো মোটামুটি বিএনপি, জামাতি ইসলামী, তারপরে এনসিপি, নাগরিক অধিকার, এরা একটা রাজনীতি করছে। আবার এখানে আবার জাতীয় পার্টি কিন্তু অলরেডি শক্তিশালী ভূমিকা আবর্তিত হচ্ছে। এই রাজনৈতিক দলগুলো নিয়ে যদি আপনি সংক্ষেপে, যে এই যে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বলেন, অমিল বলেন, অনৈক্য বলেন, এটাকে মিটিগেট করার কোনো উপায় আছে কি? জি, থ্যাংক ইউ। অবশ্যই এটা আমাদের এক জায়গায় যে আমরা ঐক্যমত হইতে হবে, সেটা হচ্ছে জুলাই সনদ এবং জাতীয় নির্বাচন। এবং যাদের কথা আপনি বললেন, সবাই কিন্তু ওই জুলাই 36-এর সৈনিক বা এর অংশগ্রহণকারী। সুতরাং এরা জাতি এবং দেশের বৃহত্তর কল্যাণে এদের এক হইতেই হবে। এবং কোনো এক পর্যায়ে আমি অবাক হব না যদি নির্বাচনের পরে একটা জাতীয় সরকারও হয়ে যায়। কারণ তারেক রহমান সাহেব কিন্তু একসময় বলেছিলেন যে একটা জাতীয় সরকার আপনার করা দরকার। আমার মনে হয় যে আমাদের জাতি যে ক্রান্তিকাল এখন আমরা পার করতেছি, সেখানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠা দরকার সবাইকে। দলকে প্রতিষ্ঠা করার সময় পাওয়া যাবে, কিন্তু জাতিকে সুসংহত করার এটিই সময়। এই জাতি সুসংহত করার সময় দলের একটু ছাড় দেওয়া প্রয়োজন, সেটা দেওয়া উচিত আমার মতে। আপনি দেখেন এখন যেটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কি পিআর পদ্ধতিতে যাব, না আমরা ওই ম্যাক্সিমাম যে ভোট পাই সেদিকে যাব। এখানে একটা কম্প্রোমাইজ করা যেতে পারে। যেমন ধরেন, যদি আমাদের যে সমস্ত জাতীয় নির্বাচনে যে সংসদ নির্বাচন হয়, সেটা আমরা হয়তো সরাসরি নির্বাচনে গেলাম, আর যেটা আমাদের আপার চেম্বার যেটা হবে, সেটা হয়তো আমরা পিআর পদ্ধতি গেলাম, তাহলে একটা কম্প্রোমাইজ হয়। এটাতে একটা শুরু হোক, তারপর যে জাতি আরো পরবর্তীতে চায় সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন আমাদের একটা ঐক্যমতে আসতে হবে, এবং এটা নিয়ে আর দীর্ঘায়িত করাটাও ঠিক হবে না। এটা সম্ভব আপনি মনে করেন তারা যেভাবে এগুচ্ছে? অবশ্যই সম্ভব। এখানে শোনেন, পলিটিক্যাল লিডারশিপ যদি দলকে নিজের কন্ট্রোলে না রাখতে পারে, তাহলে এই পলিটিক্স দিয়ে দেশের কিছু হবে না, জাতির কিছু হবে না। আমরা যদি খালি কর্মীদের কথা আমি চলি, আমি দলের নেতা, তাহলে আমার কি প্রয়োজন আছে এখানে? সেটা নেতৃত্ব দিতে হলে নেতাদেরকে এখানে রিস্ক নিতে হবে, বলতে হবে জাতির প্রয়োজনে এখন এটাই করা দরকার, আমরা এটা করবো, তোমরা আমার সাথে। বাট আপনি রাজনীতিবিদদের দেখেন, এক সময় দেখেছি রাজনীতিবিদরা প্রত্যেকেই নিজ নিজ ব্যক্তিত্বকে নিয়ে এগিয়ে যেতেন, এবং সেই ব্যক্তিত্বের কারণে, জ্ঞানের কারণে, তাদের যে আপনার অভিজ্ঞতার কারণে কিন্তু নেতা যত বড় শক্তিশালী হোক তার সাথে তর্ক বিতর্ক করতেন বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সাবসার্ভেন্ট হয়ে যাচ্ছে মানুষ, মানে একজনের কথা ছাড়া কিছু হবে না, কিংবা আমার দলের নেতা কিংবা আমির কিংবা এই ধরনের, তার কথা ছাড়া উঠবো না, বসবো না, নড়বো না, চড়বো না, এবং আমি একেবারে সার্ভেন্টের মতো সেই কথাগুলো মেনে নেই, কোনো ন্যায় প্রতিবাদ করি না। কেননা আবার আইন করে রাখছেন, দলের বিরুদ্ধে কথা বললে মেম্বারশিপই থাকবে না। এইখান থেকে উত্তরণের জন্য আমাদের কি কোনো উপায় আছে কাকুজি ভাই? শুনেন, উত্তরণের জায়গা তো আছেই। আপনার রাজনীতি যিনি উনি কথা বললেন যে এখন আমাদের সামনে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তাই না? এবং এই রাজনৈতিক দলগুলোই আমাদের সামনে, কি বিএনপি, জামাত, এনসিপি, এবং আপনি আবার একটু বললেন যে জাতীয় পার্টিও সামনে দিয়ে একটু আসতেছে। তো এর মধ্যে এই স্টেক হোল্ডার যে চারটা দল, তিনটা, বিএনপি, জামাত এবং এনসিপি, আজকে এই তিনটা দলের মধ্যে যদি কোনো রকম সংকট দেখা দেয়, যদি একত্রিত না হতে পারে, তাহলে কিন্তু বিপদ আছে। যে বিপদ আছে যেটা আপনি নিউইয়র্কে দেখলেন, তাই না? এর আগে দেখেন, এই যে আমাদের এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কয়েকদিন আগে কিন্তু নিউইয়র্কে যে ঠিক ওই একই অবস্থায়, তারপরে ইউকে তে যে ওই একই অবস্থা ফেস করতে হলো। এবং এখানে বাইরে, ভিতরে না হোক, বাইরে কিন্তু আওয়ামী লীগ এখনো পর্যন্ত বিশাল অর্থবিত্ত লুট করে নিয়ে গেছে, যে এখানে তার বড় ধরনের বিনিয়োগ হচ্ছে। তারা এই আওয়ামী লীগে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করার জন্য তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা আছে বিভিন্ন জায়গায়। তাহলে আপনার মাথার মধ্যে, পলিটিশিয়ানদের মাথার মধ্যে তো এটা রাখতে হবে যে আমরা যদি সব একাট্টা না থাকি, তাহলে বিপদ আমাদের জন্য সামনে এসে যাচ্ছে। এখন আপনি একটা অনির্বাচিত সরকার তো আর দেশ বেশি দিন নিতে পারবে না, তাহলে আপনাকে নির্বাচনে আসতে হবে।
এখন আপনি যদি পিআর পদ্ধতি দিয়ে ঠেকায় রাখতে চান তাহলে এটা একটা মানে বুদ্ধিমত্তার কাজ হবে না। আচ্ছা, জামাত কিন্তু এইটা বলতেছে, বলার পরে আবার এদিকে নিজেদের সমস্ত মাঠে কিন্তু তাদের জরিপ করে মাঠে অলরেডি আজকেই কিন্তু নিউজ দেখবেন যে তারা 300 আসনের মধ্যে 298 জনকে সিলেক্ট করে ফেলছে এবং তাদেরকে মানে এলাকায় কাজ করার জন্য বলে দিছে। তাহলে তারা একদিকে তারা মানে এই যে ভোটের রাজনীতি তারা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে এবং তারা মাঠে নামাই দিয়ে দিছে। এখন বিএনপিও তারা এখন ওই নিউজ বের হয়েছে যে 200 আসনে গ্রিন সিগন্যাল। আপনার গ্রিন সিগন্যাল পত্রিকা আবার প্রতিবাদ করেছে যে আমরা কাউকে গ্রিন সিগন্যাল দেইনি। মানে ব্যাপারটা আছে গ্রিন সিগন্যাল আর সিলেকশন দুইটার কিন্তু ফার ডিফারেন্স। হ্যাঁ, আপনি গ্রিন সিগন্যাল কাকে দিল, কাকে আবার আরেকজনকে যদি বলে যে না তোমার আর কাজ করার দরকার নেই, যারা সিগন্যাল দিয়েছে সেই কাজ করুক, তাহলে তো তখন সে মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেল যে এখন আমি এলাকার লোকজনদেরকে নিয়ে মাঠে ময়দানে থাকতে পারি। তো এইটা আর ওই যে কথাটা বলছিলাম যে জামাত কিছুটা এই যে পিআর পদ্ধতি বলে বলে নিয়ে যাচ্ছে বাইরে, কিন্তু আমাদের দেশের জনগণ এখনো পর্যন্ত পিআর এর সাথে হ্যাবিচুয়েটেড না। 2 নম্বর হলো যে মানুষ তো দেখতে চায় তার নেতাকে। এখনো পর্যন্ত আমার এখানে দেখবেন আপনার 60-70% লোকজন এখনো বলবে যে আমি আমার নেতাকে যদি না দেখি তার কারে ভোট দিচ্ছে, আমি কি শুধু প্রতীকে ভোট দিচ্ছি, আমি নেতাকেও দেখছি। আপনি যে কিছুক্ষণ আগে বললেন না যে যদি কোনো খারাপ নেতা দেয় আপনার কোনো আসনে তাহলে তার থেকেও কিন্তু মুখ ফিরাই নিবে অনেকে, যে ঠিক আছে যদি ওকে ভোট না দিতে পারি তাহলে আমি যাবোই না ভোট কেন্দ্রে, এরকমও কিন্তু আসবে। এবং এখন মানুষ অনেক সচেতন। আপনি এখন গ্রামে যান দেখবেন যে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গেছে, তার ওখানে একটা ওই মোবাইলে তারা রাজনীতিবিদদের কথা শোনে। এই যে আমাদের টক শো গুলো কিন্তু তারা বেশি শোনে। এবার তারা গান বাজনা শোনাচ্ছেও এইটা শুনে এই কারণে যে তারা দেখে যে কে কি বলছে, কার চরিত্র কেমন। আমরা তো এখানে বসে মানুষের চরিত্র হনন করি, এটাও তো একটা বিষয় আছে, তাই না? তো এটাও তারা দেখতে চায় যে কার চরিত্র কতটা হনন করলাম, কাকে কতটা উপরে উঠালাম, এই বিষয়গুলো দেখে তারাও জাজ করতে থাকে। অনেক নেতা সম্পর্কে তাদের জানা থাকে না, তারা ওই বিষয়গুলোও তারা মানে সাধারণ মানুষ যারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে চায় তাদের কথাগুলো শোনে। তো তাকে আপনি এখন কিভাবে ভুলায় ভালায় একটা খারাপ মানুষকে ভোট দেওয়া? আপনার কাছে আবার আসতেছি আমি, এই যে কথাগুলো বলেন কাগজি ভাই যে খারাপ মানুষ ভালো মানুষ, হ্যাঁ, আপনি কি মনে করেন আগামী নির্বাচনে যাদের অর্থবিত্ত অবৈধ অর্থবিত্ত আছে সেই অর্থবিত্তের প্রভাব দিয়ে তারা মানুষের ভোটকে দখল করতে পারবে? যে টাকা দিয়ে বিক্রি হবে ভোট, মার্কার দিকে বিক্রি হবে ভোট, এই ধরনের কি আপনি আশঙ্কা করছেন? কি উত্তরের উপায় কি সংক্ষেপে? জি, বাংলাদেশের যে অর্থ সামাজিক অবস্থা তাতে এখানে অবৈধ টাকার কারণে নির্বাচনী ফলাফল এফেক্ট হইতেই পারে, প্রভাব পড়তেই পারে। কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে এখন, বিশেষ করে গত বছরের জুলাইয়ের পরে। টাকা মানুষ দিতে পারে কিন্তু ভোট কোন জায়গায় দেবে তা বলা যায় না। টাকাই যে ভোট একদম গ্যারান্টি সেটা বোধহয় বলা যাবে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের নির্বাচন ব্যবস্থা, বিশেষ করে নির্বাচন কমিশন, এই ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং কঠিনভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। কারণ আমাদের জাতি যদি একবার এই ইলেকশন করাপশনের মধ্যে ঢুকে যায় আবার, তাহলে কিন্তু আমাদের জাতির আর মুক্তির রাস্তা নাই। আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। উনি বলেছেন 3টা নির্বাচন আমাদের হয়েছে, এগুলো তামাশা হয়েছে। সুতরাং আবার যদি আমরা সেই একই তামাশার মধ্যে পড়ে যাই তাহলে আমাদের মুক্তি কোথায়? আমাদের 2টা জেনারেশন এর মধ্যে ঢুকে গেছে। আমরা আর কত মানে সাবার হবে আমাদের ভবিষ্যৎ বাংলা। এখানে আমি পরিষ্কার করে কথা বলতে চাই যে যারা শিক্ষিত যুবক তারা চায় একটা সম্মানজনক জাতি করতে। আমাদের যে আগে যে সমস্ত বদনাম ছিল সে বদনাম বেরিয়ে আসতে চায় এবং এদেরকে সেই সুযোগ দিতে হবে। এরা দুনিয়ার যে কোনো জাতির যুবকদের সাথে কম্পিট করার যোগ্যতা রাখে। তাদের আমরা সুযোগ না দেই তাহলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, আমাদের জাতিকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনি এই ক্ষেত্রে আপনি কি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো হচ্ছে, আপনি কি আগের যে সময় ডাকসু কিংবা জাকসু হয়েছে সেটার সাথে তো একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? অবশ্যই। এটা কি আপনি কি কোনো ভালো কিছু ই করতে পারছেন, যে আজ করতে পারছেন যে ভালো কিছু অপেক্ষা করছে? আপনি ঠিকই বলেছেন, এটা একটা সাংঘাতিক ধরনের পরিবর্তন আমি বলবো। এখানে দেখেন যে হাইয়েস্ট ভোট পাইছে একই প্যানেলে আর যে লোয়েস্ট তার অনেক পার্থক্য কিন্তু। তো এখানে শুধু দল দেখে বা প্যানেল দেখে কিন্তু ছাত্ররা ভোট দিচ্ছে। আচ্ছা, ভোট দিচ্ছে ব্যক্তি দেখে এবং তার অতীত বা তার যে প্ল্যান প্রোগ্রাম সেটা দেখে।
তো এই মানুষ অনেকটা চালাক হয়ে গেছে, মানে দেখতে চাচ্ছে যে আপনি কি ডেলিভারি দিতে পারবেন। এই যে আপনি ভালো কথা বলেছেন, ডাকসু এবং জাকসু যে নির্বাচন হলো, এখানে কিন্তু অন্ধভাবে দলের ভিত্তিতে ভোট হয়নি। মানুষ এখানে দেখেছে ক্যান্ডিডেট, এবং ক্যান্ডিডেটের ভিত্তিতে ভোট দিয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে ছাত্র শিবিরের যে প্যানেল, সেখানে অমুসলমান আছে, সেখানে পঙ্গু লোক আছে, অন্ধ লোক আছে, সেখানে উপজাতীয় লোক আছে। এই যে যে একটা সংমিশ্রণ তারা এনেছে, এটা আমার কাছে মনে হয়েছে একটা ব্যতিক্রম ধর্মী, এবং এটা জাতির জন্য একটা ভালো লক্ষণ। কারণ আমরা এখানে আমাদের যতই জাতিগত, আমাদের বর্ণগত বা ভাষাগত বা ধর্মগত বৈষম্য হোক, আফটার অল আমরা বাংলাদেশি। আমি কানাডা এবং অস্ট্রেলিয়ায় বসবাস করার কারণে আমি ওই মাল্টিকালচারাল সোসাইটি সম্পর্কে আমার অত্যন্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আমি ওখানে অনেক কাজও করেছি। সুতরাং এই যে আমাদের জাতীয় ক্ষেত্রে বৈচিত্র্যের ঐক্যতা, যে আমরা আমাদের ইসলাম ছাত্র শিবির একটা ইসলামিক সংগঠন, বা তার সাথে যে মুসলমান এসে কাজ করছে, এটা ইজ ভেরি পজিটিভ দিক। আজকে আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে এটা নিশ্চয়ই একটা উল্লেখযোগ্য ঘটনা, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র যারা আমাদের মুসলমান আছে এখানে, তাদের আস্থা হয়েছে যে আমরা যদি এই সংগঠনের কাজ করি, তাহলে আমরা এখানে আমাদের অধিকার গ্যারান্টেড হবে, আমরা এখানে আমাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবো। এক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্ত আমাদের কাছে সৃষ্টি হয়েছে। আপনি আশাবাদী আগামী দিনের যে নেতৃত্ব সৃষ্টি হচ্ছে, তারা খুবই পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা ভালো নেতৃত্ব পাবো। অবশ্যই আপনারা দেখেছেন এই কয়দিনের মধ্যেই এই ডাকসুর যারা নির্বাচিত হয়েছে, তারা 5,000 ছাত্রছাত্রী থাকার জন্য একটা হলের ব্যবস্থা করে ফেলছে, ফান্ডিং এর ব্যবস্থা করেছে। ইটস এ হিউজ থিং। এবং তারা, আমার সাথে দু একজনের আলাপ হয়েছে, তারা বিভিন্ন বিষয়ে কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করে, তারা বিদেশে কিভাবে পড়াশোনা করা যায়, বৃত্তি পাওয়া যায়, সেগুলো আলোচনা করতেছে। তারা বসে নাই, এই যে তারা প্রতিযোগিতা শুরু হয়েছে ছাত্রদের উপকার, বাইরে পেশাগত উন্নয়ন এবং নিজেদের কর্মসংস্থানের দিকে তারা এগিয়ে যাচ্ছে, এবং সবাইকে নিয়ে একা না, এটা একটা বিরাট। আপনার সাথে আমিও পজিটিভ, আমরা খুব আশাবাদী। আমরা শেষ করব অনুষ্ঠানটি আমাদের কাগজি ভাইকে দিয়ে। কাগজি ভাই, অধ্যাপক শাহজাহান যে খুব আশাবাদী, ভবিষ্যতের যে আমাদের নেতৃত্বে যারা আমার আসবেন, আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদরা যারা সৃষ্টি হয় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, এই যে ডাকসু জাকসু হয়ে গেল, আরো আগামী কয়েকটা ইয়েতে নির্বাচন হবে, আপনি কি কোনো পজিটিভ আলামত দেখছেন? এদের দ্বারা কি ভবিষ্যতে আমরা একটা ভালো শান্তিপূর্ণ দেশ আশা করতে পারি? মুক্তির আমি ওনার বক্তব্য শুনছিলাম, ঠিকঠাক মতোই শুনছি। বিষয়টা হলো, আমরা আগে একটা জায়গায় নিজের সঙ্গে একটু সততার কিছু কাজ করতে হবে। আমি যদি এই জায়গায় সঠিক না থাকি, তাহলেও কিন্তু আপনার দৃষ্টিটা মানুষ দেখবে যে আপনি 15 বছর ধরে 16 বছর ধরে আপনি কি করেছেন, আপনি রাজনীতি করতে পারেন নাই, কিন্তু আপনি হয়তো ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে কাজ করছেন, এবং আপনি ছাত্রলীগের নামেও স্লোগান দিচ্ছেন। আপনি এই স্লোগানগুলো দিচ্ছেন, তাহলে কি করছেন, আপনি আপনার নিজের সঙ্গে কিন্তু প্রতারণাও করলেন। এটা কিন্তু আপনাকে সামনে আনতে হবে যে আপনি নেতা, বড় নেতা, আমি ধরেই নিয়েছি বড় নেতা, কিন্তু আপনি 2 দিন আগেও আপনি লাঠি নিয়ে আপনি কি বলে ওই যে নিরাপদ সড়ক যখন হয়েছে তখন তাদের উপরে হামলা করছেন। আপনি তারপরে এই সাধারণ ছাত্রদের উপরে এই কয়েকদিন আগেও কিন্তু এই যে যখন জুলাই আন্দোলন হয়েছে এর উপরেও কিন্তু হামলা করছে, এটাও আছে। তাহলে আপনি ইসলামের কথা বলেন, আইনের কথা বলেন, যে আল্লাহর আইন চাই আর ইসলাম কি বলে সৎ লোকের শাসন চাই, কিন্তু আপনি যখন কাজটা করবেন প্রতারণামূলক, তখন কিন্তু আপনার ভিতরে মানুষ কিন্তু বুঝে ফেলবে। এই প্রতারণা থেকেও কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। এখানে আমরা কিন্তু আলোচনা করছি সেই ছাত্র ছাত্রীদের নিয়ে, তারা তো দেখেছে এই যে ভোটের বিশাল ব্যবধান দেখেছে। এখানে কিন্তু আরো 2টা জিনিস হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইতিহাসে মনে হয় সবচেয়ে জঘন্যতম একটা কাজ করেছে, এবং এইটার বিরুদ্ধে সব সংগঠন কিন্তু একটা অভিযোগ দিয়েছে। 11টা দফায় একেবারে ছবি টবি দিয়ে কোথায় কোথায় অতিরিক্ত ব্যালট ছাপছে, এবং ভোটের দিনে দেখেন ওই যে ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট ছিল, সে রিটার্নিং অফিসারকে সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকলো, অথচ প্রথম আলো পত্রিকার মতো একটা পত্রিকা সকাল 10টায় তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে দিল, কি যে আচরণবিধি লঙ্ঘন করে ভিতরে ঢুকে পড়লো। তাহলে এইটা যখন দেখলো সারা বাংলাদেশের মানুষও দেখলো, ওই যারা ওখানে ভোট দিতে গেছে তারাও কিন্তু দেখে, আমি শেষ করে দিচ্ছি, তারা দেখেই বুঝে নিল যে এরা এখনই খারাপ কাজ করা শুরু করে দিছে, অতএব এদের আর ভোট দেওয়া যাবে না। পরবর্তীতে দেখা গেল ঘটনাটা মিথ্যা,
প্রথম হলো কিছুক্ষণ 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে ওটা বললো যে আমাদের একটা ভুল হয়েছে। তো এই ভুল যে যখন সংশোধন করলো তখন কিন্তু তার উপর থেকে মানুষের এক ধরনের মানে ভোটারদের এক ধরনের আস্থা কিন্তু অন্যদিকে সরে গেছে। তো এই যে সাইবার বুলিং বা মিডিয়া ট্রায়াল, এইটা ট্রায়ালের মধ্যে ভাই, কিন্তু ছাত্র যে দল পড়ে দেশটা গেছে। 54 বছরে 55 বছরে অনৈতিকতা দিয়ে বিভিন্ন মিথ্যা প্রতারণা দিয়ে এগিয়ে এসেছে, সেখান থেকে তো অন্ততপক্ষে বিশাল একটা অগ্রগতি হয়েছে। এটা কোনো চাইবো অবশ্যই, আমি অন্তত আমার সামনে যা কিছু হোক না কেন আমি সুন্দরভাবে আমার ইশতেহার থাকবে, আমি ক্ষমতায় গেলে কি করব না করব এই কথাটা থাকবে। আমি একটা বললাম আর কাজ করলাম আরেকটা, তাহলে তো আমার সেটাই তো প্রতারণার মধ্যে পড়ে গেল। আমরা তো একেবারে হঠাৎ করে একটা রেডিক্যাল চেঞ্জ আশা করতে পারি না, কিন্তু কিছুটা কাছাকাছি আসে, কিছুটা কাছাকাছি তো চলে আসে, অনেকটা কাছাকাছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুজন বিদগ্ধ জ্ঞানী বুদ্ধিজীবী রাজনীতিবিদ শিক্ষাবিদ তাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম এই মুক্তির কথা অনুষ্ঠানে। আসন্ন নির্বাচন এবং আগামী দিনের রাজনীতি, এই কনক্লুশনে আমরা আসতে পারি যে দুজনেই একটা কথা একমত হয়েছেন। প্রথমত রাজনৈতিক দলগুলোর, যে আন্দোলনের সাথে জড়িত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হতে হবে, ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী দেশকে, প্লাস এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল, আপনার যাদেরকে হত্যা করে, যারা হত্যাকারী, দেশ ধ্বংসকারী, লুটেরা, তারাও আবার বিপুল শক্তি নিয়ে আবির্ভূত হচ্ছে। এটা থেকে বাঁচতে হলে আগামী দিনের রাজনীতি হবে পরিচ্ছন্ন রাজনীতি, এবং সঠিক ব্যক্তিদেরকে যদি আসন্ন সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত করতে পারি, সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক, ইমানদার লোকদেরকে, তাহলে অবশ্যই আমরা এই দেশকে মুক্তি দিতে পারবো সকল অনাচার থেকে, অবিচার থেকে। আপনারা আমাদের আগামী অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।